জেলখানায় বসে অনিমেষ খবর পেল মহাদেবদা নিহত হয়েছেন। উত্তর বাংলা থেকে কলকাতায় এসে বেলেঘাটার এক গোপন আস্তানায় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এ খবর ফাঁস হয়ে যায়। মাঝরাতে পুলিশ তাকে বন্দি করে। খবরটা এইরকম, তাকে ভ্যানের মধ্যেই মেরে ফেলা হয়। আবার এও শোনা যাচ্ছে গড়ের মাঠে তাকে নামিয়ে দিয়ে চলে যেতে বলা হয়। হতবুদ্ধি হয়ে তিনি যখন এগোচ্ছিলেন তখন পেছন থেকে গুলি করে তাকে মেরে ফেলা হলো। বেশ দেরিতে খবর, কিন্তু অনিমেষ বুঝতে পারল মহাদেবদার মৃত্যুর জন্যই পুলিশ তার ওপর থেকে হাত গুটিয়ে নিয়েছে। এখনো নাকি পুলিশ বনাম নকশালদের সংঘর্ষ চলছে। ডেবরা, গোপীবল্লভপুর কিংবা বরানগরের সিথির নাম শোনা যাচ্ছে। এসবই বিক্ষিপ্ত ঘটনা। স্পষ্ট বোঝা যাচ্ছিল ভারতবর্ষে হয় তাদের পুলিশ হত্যা করেছে, নয় করছে, আর যারা এ তত্ত্বেও বিশ্বাসী নয় তাদের বিভিন্ন জেলে ছুঁড়ে ফেলছে। এরকম ঘটনা ঘটা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। প্রতি সপ্তাহে হিন্দি ছবি মুক্তি পাচ্ছে এবং লোকে তাই দেখার জন্য স্বাচ্ছন্দ্যে লাইন দিচ্ছে। অনিমেষ বুঝতে পারছে বিরাট ভুল হয়ে গেছে। নিজেদের প্রস্তুত না করে, দেশের মানুষকে সঙ্গী না করে, শুধুমাত্র বুক ভরা উত্তেজনা এবং বিদেশি স্লোগানকে পথেও করে তারা সত্যিই হঠকারিতা করে ফেলেছে। সে এখনো মনে করে এদেশে কমিউনিস্ট পার্টিগুলোর কাছ থেকে কোনো কিছু আশা করার নেই। এই রাজনৈতিক কাঠামোয় তারা শুধু একটা লেবেল আটা পার্টি মাত্র। সেই দল থেকে সে ঠিকই করেছে, কিন্তু তার পাল্টা পথ বেছে নিয়ে তারা যেভাবে এগিয়েছিল সেটাও গোলক ধাঁধার শেষ হলো। প্রতিটি প্রদেশের মানুষের মানসিকতা, জীবনযাত্রা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন। এদের প্রত্যেককে একটা সুতোয় বাঁধতে পারা আকাশকুসুম কল্পনা। এসব তথ্য নতুন নয়, আগেও জানা ছিল, কিন্তু উত্তেজনা মানুষকে অন্ধ করে। তখন মনে হয়েছিল প্রয়োজন বুঝতে পারলেই মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসে তাদের সঙ্গী হবে। ব্যর্থ তারাই, কারণ দেশের মানুষকে তারা বোঝাতে পারেনি। অবসাদ আর অবসাদ। নিজের শরীরের দিকে তাকালে অবসাদে আচ্ছন্ন হতে হয়, নিজের দেশের দিকে তাকালেও একই অবস্থা। অনিমেষের মাঝে মাঝেই তাই মনে হচ্ছে তার সঙ্গে ভারতবর্ষের কোনো পার্থক্য নেই। এইভাবে লেংচে লেংচে পাছা ঘষ্টানি দিয়ে চলছে দেশটা। তাকে দাঁড় করার কোনো ওষুধ কারোর কাছে নেই। আবার এই মুহূর্তে সে মরবেও না। এই জেলের নকশালপন্থী ছেলেদের অনেকেরই তার মতো বিমর্ষ অবস্থা, কিন্তু কেউ কেউ এখনো খুব সিরিয়াস চিন্তা ভাবনা করে। তবে যত দিন যাচ্ছে তত ওরা ওকে এড়িয়ে থাকছে। তার শরীরের এই অবস্থায় সে কোনো সাহায্যে আসতে পারবে না, এ কথা ওরা বুঝেই তার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছে না। তাছাড়া নকশাল বাড়িকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল তার ভুল ভ্রান্তিগুলো নিয়ে এরা আলোচনা করতে ইচ্ছুক নয়। মাসের পর মাস চুপচাপ চলে যাচ্ছে। খুব কম ছেলের নামে কোর্টে কেস উঠেছে, বেশিরভাগই থাকছে বিনা বিচারে। নাম পাল্টে পাল্টে স্বাচ্ছন্দ্যে রাখতে পারছে জেল কর্তৃপক্ষ। সেই প্রথম দিকে অনিমেষকে একবার কোর্টে তোলা হয়েছিল, কোনো কথা বলতে দেওয়া হয়নি, সে সুযোগও ছিল না। 48 ঘন্টার বেশি কাউকে বিনা বিচারে আটক রাখার আইন নেই, কিন্তু এদেশে একটা আইন করলেই তার 100টা ফাঁক রাখা যায়। তাই একবার কোর্টের মুখ দেখে অনন্তকাল এখানে বাস করতে হতে পারে। এছাড়া এ ব্যাপারে অনিমেষের নিজস্ব কোনো তাড়াহুড়ো নেই। এই সেল থেকে বেরিয়ে সে কোথায় যাবে? যে মুখ প্রথমেই মনে পড়ে তা হচ্ছে মাধবীলতার। মাধবীলতার কথা ভাবলেই এখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। একটা তীব্র অপরাধবোধ তাকে সারাক্ষণ বল্লমের মতো খুঁচিয়ে মারে। সে অতীতের ঘটনাগুলোকে খুঁটিয়ে ভেবেছে অনেকবার।
ইউনিভার্সিটিতে পড়তে মাধবীলতা তাকে কি দেখে ভালোবেসেছিল। অনিমেষ কোনো স্থির জায়গায় দাঁড়িয়ে নেই জেনেও সে এক কথায় নিজের নিরাপদ আবাস ছেড়ে হোস্টেলে উঠে এলো। অনিমেষ যখন প্রতিদিন ঘটনার আবর্তে পাক খাচ্ছে, তখন মাধবীলতা স্থির হয়ে তার অপেক্ষায় ছিল। সামনে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই। অতীতটাকে নিজের হাতে মুছিয়ে দিয়ে এভাবে থাকতে মেয়েরাই পারে। শান্তিনিকেতনের সেই রাতে অনিমেষ কি একটু সংযত হতে পারত না? চিরকালের জন্য মাধবীলতাকে সে অগ্নিকুণ্ডে ঠেলে দিল এবং সবশেষে অনিমেষের কাছ থেকে খবর আদায় করতে পুলিশ সেই মাধবীলতার ওপরই অত্যাচার করেছে, কিন্তু মাধবীলতা মুখ খোলেনি। ভালোবাসা হয় সামনে সামনে, কিন্তু অনিমেষ বুঝতে পেরেছিল সে প্রতিটি স্তরে মাধবীলতার কাছে হেরে যাচ্ছে। এখন একটা দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় মাধবীলতা তাকে ছাড়িয়ে এত দূরে এগিয়ে গেছে যে তার পক্ষে আর ওকে ধরা সম্ভব নয়। মাধবীলতার কোনো খবর সে এখন জানে না। স্কুলে চাকরি আছে কিনা, সন্তান স্বাচ্ছন্দ্যে ভূমিষ্ঠ হয়েছে কিনা, তাকে নিয়ে সে এখন কোথায় আছে, কিভাবে আছে, তা জানতে পারছে না সে। এই সামাজিক অবস্থায় একটা কুমারী মেয়ে হঠাৎ মা হয়ে গেছে, এই খবর সবাই কিভাবে নেবে তা জানা কথা। অনিমেষ সারা পৃথিবীর সামনে চিৎকার করে বলতে পারে যে মাধবীলতা তার স্ত্রী, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাতে আইনের ছাপ পড়ছে ততক্ষণ মাধবীলতা কি করে লড়াই করছে। আর একটা চিন্তা আজকাল অনিমেষকে উত্তেজিত করছে। সে বাবা হয়ে গেল। তার রক্তের সৃষ্টি এখন পৃথিবীর বুকে। সে ছেলে কি মেয়ে তা জানা নেই এবং সে সুস্থভাবে জন্মেছিল কিনা তাও অজানা, কিন্তু মায়ের পেট থেকে সে নিশ্চয়ই অনুভব করছে তার বাবার জন্য তার মাকে কিভাবে অপমানিত হতে হয়েছে। এতটা দায় যে মেয়ে মুখ বুজে বয়ে চলেছে। আজ জেল থেকে বেরিয়ে বাকি জীবনটার পাথর তার ওপর চাপিয়ে তাকে মেরে ফেলতে চায় না অনিমেষ। সেই কারণে তার কোনো তাড়াহুড়ো নেই এখান থেকে বের হবার। জলপাইগুড়িতে গিয়ে বাবা এবং ছোট মায়ের সামনে এই অবস্থায় যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। বাবা বিলাপ করবেন। তার সব আশা নির্মূল করে যে ছেলে নকশাল হয়েছে তাকে হয়তো তিনি ভর্ৎসনা করতে পারেন, কিন্তু তাকে সেই কারণে পঙ্গু দেখলে আক্ষেপ অসহনীয় হয়ে উঠবে। না, আজ নিজের দায় কারুর উপর চাপিয়ে দেবে না সে। কিন্তু এরা যদি তাকে ছেড়ে দেয়, যদিও সে সম্ভাবনা নেই, তবু তাহলে সে কোথায় যাবে? জেলে বসে অনিমেষ টের পায়নি কিছু। একদিন আচমকা চারধারে পাগলা ঘন্টি বাজতে লাগলো। অনিমেষ শুয়েছিল। শব্দ শুনে কোনো রকমে হামা দিয়ে সে দরজার ফাঁক দিয়ে চোখ রাখল। বোমা পড়েছে ওপাশে। ছেলেরা দৌড়াচ্ছে গেটের দিকে। এখান থেকে সামনের পুকুরটা দেখা যায়। অনিমেষ দেখল ৩-৪টে পুলিশ দৌড়ে সেই পুকুরে ঝাঁপ দিল। তারপর ডুব দিয়ে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা করছে হাস্যকরভাবে। মৃত্যু ভয় এখন ওদের চোখে মুখে। অনিমেষের মাথায় একটা চিন্তা চলকে উঠল। তাহলে কি বিপ্লব শুরু হয়ে গেল? জেল ভেঙে বন্দীদের উদ্ধার করা হচ্ছে। ভীষণ উত্তেজিত হয়ে পড়ল অনিমেষ। বাইরে তখন চেঁচামেচি। সবাই আকস্মাৎ ছাড়া পাওয়ায় রাস্তাটা যেন আবিষ্কার করে ফেলেছে। অনিমেষ চেঁচিয়ে ডাকতে লাগলো সামনে যে যাচ্ছে তাকেই। ওদের সেলে তালা দেওয়া থাকে না, বোধহয় পঙ্গু বলেই তালা খরচ করতে চায় না কর্তৃপক্ষ। কিন্তু বাইরে থেকে আটকানো থাকে দরজাটা। অনিমেষের ডাক কারুর কানে গেল না, অথচ এইরকম একটা মহান সময়ে সে যোগ দিতে পারছে না। এই কষ্ট অনিমেষকে পাগল করে তুলেছিল। বারংবার দরজার উপরে ঝাঁপিয়ে পড়ছিল সে। নিজের শরীরের কথা এই মুহূর্তে তার মাথায় ছিল না। তাকে ছেড়ে দিলে গেট অবধি পৌঁছতে প্রায় 1 ঘন্টা তার লেগে যেতে পারে, এই বোধ কাজ করছিল না। হঠাৎ গুলির শব্দ কানে এলো। তারপর কয়েক রাউন্ড এবং খুবই কাছে কয়েকটা আর্তচিৎকার শোনা গেল এবং আচমকা বাইরে ছোটাছুটি থেমে গেল। যারা রাস্তা পার হতে পারেনি
তারা যেন আগে সেলে পৌঁছাতে পারবে এইভাবে ফিরে আসতে লাগলো। এখন আর বোমার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু গুলি চলছে মাঝে মাঝে। তারপর সব চুপচাপ হয়ে গেল, একটু আওয়াজ নেই কোথাও। পুকুরে যে পুলিশগুলি ডুবেছিল, ভাসছিল, তারা ক্রমশ মাটিতে উঠে এলো, ইউনিফর্ম সম্পূর্ণ সিক্ত, কিন্তু হঠাৎ তাদের চেহারা যেন পাল্টে গেল। প্রচণ্ড ক্রোধে তারা ছুটে গেল অফিস ঘরের দিকে। কয়েক মিনিটের মধ্যেই সামনের লনটা পুলিশে ছেয়ে গেল। দরজায় সেটে থাকা অনিমেষ ক্রমশ শিথিল হয়ে পড়ল। না, এটা কোনো বিপ্লব নয়। বিক্ষিপ্তভাবে জেল ভেঙে পালাতে চাইছিল কিছু ছেলে, কিন্তু কোথায় পালাতে চাইছিল? এই জেলের বাইরে যে ভারতবর্ষ, সেটা কি এই জেলের চেয়ে নিরাপদ? সেখানে কি ওদের কেউ চিরকাল আশ্রয় দেবে? সারা দেশ যেখানে শীতল হয়ে রয়েছে, সেখানে কয়েকটা কাঠ কয়লার আগুনের কি মূল্য আছে? এখন সেলে চিৎকার চলছে। পুলিশরা দল বেঁধে প্রতিটি সেলে ঢুকে বদলা নিচ্ছে। বন্দীদের যন্ত্রণায় জেলের প্রতিটি দেওয়াল কাঁপছে। সামনের বারান্দায় বুটের শব্দ হলো। 3 জন এসে দাঁড়ালো দরজার সামনে। একজন বলল, না, এরা বের হয়নি। তাছাড়া একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আর একজন পাগল। দ্বিতীয়জন থুতু ফেলল, সো হোয়াট, এরা সব এক রক্তের, আজ কাউকে স্পেয়ার করব না। দরজা খুললেই অনিমেষের সঙ্গী হা করে খাওয়ার অভ্যেসটুকু তার হয়েছে। কুঁকড়ে পড়ে থাকা অনিমেষ দেখল একটা লাঠি ছেলেটিকে নির্মমভাবে আঘাত করল। অন্য দুটো তার দিকে এগিয়ে আসছে। সেদিন যারা গা ঢাকা দিতে পেরেছিল, তারা খুব সামান্য সময়ের জন্য মুক্তির আনন্দ পেয়েছিল। আনন্দ শব্দটা এক্ষেত্রে ব্যবহার করতে অনিমেষের দ্বিধা আছে। সব সময় পুলিশের ছায়া পেছনে পেছনে ঘুরছে। প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় কাটা হয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষ মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। এই রকম পরিস্থিতিতে কি জেলের বাইরের খোলা আকাশ আনন্দের হয়? যারা ধরা পড়েছে এবং জেলে ফেরত এসেছে, তাদের অবস্থা কি হতে পারে তা অনুমান করা যেতে পারে, কিন্তু যারা জেলেই পড়েছিল তাদের ওপর আক্রোশ মিটিয়ে নিয়েছে পুলিশ। অনিমেষের পাশে দীর্ঘ সময় পড়েছিল ছেলেটি। তার পশ্চাদেশ রক্তাক্ত। মোটা রুল সেখানে প্রবেশ করিয়ে শাস্তি দিয়ে গেছে ওরা ছেলেটিকে। যন্ত্রণায় কোকিয়ে উঠেছিল ছেলেটি। কাটা ছাগলের মতো ছটফট করেছিল, কিন্তু সামান্য বাধা দেবার মতো মানসিকতা ছিল না ওর। এমনকি এত বড় আঘাত যে ওরা টের পাচ্ছিল বলে মনে হলো না অনিমেষের। একটা গাছও বোধহয় ওর চেয়ে বেশি অনুভূতিশীল হয়ে থাকে। পঙ্গু বলে হয়তো অনিমেষের ওপর ওই বীভৎস আক্রমণটি হয়নি, কিন্তু বেঢড়ক পিটিয়ে গেছে ওরা ওকে। কপালের আঘাত ফুলে চোখ ঢেকে দিয়েছে। একটা দাঁত থুতুর রং পাল্টে দিয়েছিল। ওরা চলে গেলে অনিমেষ অনেকক্ষণ চুপচাপ পড়েছিল। তারপর মুখের রক্ত মুছে ছেলেটিকে দেখল। উপুর হয়ে থাকা অর্ধনগ্ন শরীরটা তীর তীর করে কাঁপছে। 2 হাতে হামা দিয়ে অনিমেষ ছেলেটির পাশে গিয়ে গায়ে হাত রাখল। এই 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 যে শুনছো, শুনছো? এই ঘরে ওরা যেদিন প্রথম এসেছিল, সেদিন থেকেই অনিমেষ জানে ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। একটা মানুষের চোখের দৃষ্টি সাদা হয়ে যায় এমন করে সে তা কখনো জানতো না। এই ঘরে পায়খানা করে ফেললে রোজ দরজায় এসে অনিমেষকে চিৎকার করে পাহারাদারদের নজর কাটতে হয়, কিন্তু তবু আজ ওর আঘাত দেখে না ডেকে পারল না। ছেলেটির কাঁপুনি কমছিল না। অনিমেষ ওর পাজামা টেনে টুনে ভদ্রস্ত করে চুপচাপ বসে থাকল। কি হলো? হয় পঙ্গু শরীর, না হয় বোধ বুদ্ধি সম্পূর্ণ উধাও হয়ে ক্লিবের মতো বেঁচে থাকা। জীবনের এই পরিণতি শেষ পর্যন্ত।
এমন যদি হতো বিপ্লবের চূড়ায় পৌঁছাতে ওরা সিঁড়ির কাজ করছে, পরের মানুষেরা সেই সিঁড়ি বেয়ে তরতর করে উঠে যাবে, ওদের এতটা অসাড় বলে মনে হতো না। পুলিশ খুনের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা শুরু করেছিল, কিন্তু সে ব্যাপারে কোনো খবর তার কাছে নেই। এর মধ্যে একজন এসে তার কাছে জানতে চেয়েছিল সে কোনো উকিলের সাহায্য চায় কিনা। অনিমেষ পরিষ্কার না বলেছে, নিজের কথা তার চেয়ে কোনো উকিল ভালো বলতে পারবে না। প্রথম দিকে সে একটা উত্তেজনায় ভুগত। কাঠগড়ায় যদি বিচারক তাকে জিজ্ঞাসা করেন, সে জ্বালাময়ী বক্তৃতা দেবে। এই বিচার ব্যবস্থার সুস্থতা সম্পর্কে সে স্পষ্ট অভিযোগ জানাবে। কিন্তু যত দিন যাচ্ছে তত এই উত্তেজনাকে তার ছেলে মানুষই মনে হচ্ছে। ধরা যাক সরকারি উকিলের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে সে মুক্তি পেল, তখন সে কোথায় যাবে? বাকি জীবনটা সে কিভাবে কাটাবে? তার চেয়ে এই ভালো কোনো রকম পাল্টা জবাব সে দেবে না। যদি তার যাবজ্জীবন জেল হয়, এখন সেটাই তার পক্ষে মঙ্গল। এইরকম বিষাদে সে ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। শারীরিক অক্ষমতার সঙ্গে এক ধরনের মানসিক ক্লীবতা তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। মাঝে মাঝেই তার মাথায় অসম্ভব সব চিন্তা আসতে লাগল। পুলিশ কোর্টে তার কেসটি তুলছে না, ঠিক যেভাবে তার সঙ্গী ছেলেটিকে ফেলে রাখা হয়েছে, ওকেও যেন ওরা তেমনি দেখছে। নিজেকে এরকম ছেঁড়া কাগজের মতো দেখতে যখন অসহ্য লাগে, তখন মরে যাওয়ার কথা মনে হয়। এই ঘরে বাস করে আত্মহত্যা করার আপাতত কোনো সুযোগ নেই। গলায় দড়ি কিংবা বিষ খাওয়ার কোনো উপায় নেই। আত্মহত্যার কথা মনে হলেই যার মুখ চোখের সামনে ভেসে আসে, তাকে অনেক কষ্টে মন থেকে সরাতে চায় সে। সেই মুখ যেন ভার হয়ে বলেছিল, ছি, তুমি এত দুর্বল নাও অনিমেষ। তখনই হো হো করে হেসে ওঠে অনিমেষ জেলের ঘরে বসে। শেষের দিকটা হাসিটা ভেঙে যায়, গলা বন্ধ হয়ে যায়। দুর্বল কাকে বলে? যে লড়তে পারে না, যার সর্বস্ব কেড়ে নিলেও প্রতিবাদের সামান্য ক্ষমতা সে ধরে রাখে না, সে কি দুর্বল নয়? এইভাবে হামাগুড়ি দিয়ে যাকে হাঁটতে হয়, তার বল কোথায়? এমনকি আত্মহত্যা করার মতো শক্তিও তার নেই। এইসব ভাবনা মাথায় এলেই সে ছটফট করে। মনে হয় ক্রমশ উন্মাদ হয়ে যাবে। একদম বোধশূন্য হয়ে যাওয়া বরং ভালো। পৃথিবী সম্পর্কে কোনো অভিযোগ থাকে না তাহলে। কিন্তু তা হচ্ছে না যখন, তখন অনিমেষ কি করতে পারে সে জানে না। যদি পাশের ছেলেটি এরকম আহত না হতো। একটু একটু করে ছেলেটি তার উপর নির্ভর করতে শিখল। ওর সঙ্গে কথা বলে অনিমেষের সময় কেটে যায়। এ এক মজার খেলা। অনিমেষ কথা বলতে শুরু করলে ছেলেটি চুপচাপ ওর দিকে চোখ মেলে বসে থাকে। যতক্ষণ না পর্যন্ত অনিমেষের মুখ বন্ধ হচ্ছে, ততক্ষণ দৃষ্টি সরায় না সে। ক্রমশ এক নতুন খেলা হয়ে দাঁড়ালো। সময় কাটানোর সমস্যা আর নেই। নিজের কথা, যা করার উদ্দেশ্য ছিল কিংবা যা করা হলো না, সেই সব কথা ছেলেটিকে বলতো অনিমেষ। মাঝে মাঝে বিরক্ত লাগলেও এক ধরনের উষ্ণতা অনুভব করত সে। একটা রক্ত মাংসের মানুষ তার কথা শুনছে। ছেলেটির কোনো প্রতিক্রিয়া হতো না, তবু মানুষ তো। এইরকম একদিন কথা বলতে বলতে হেসে ফেলল অনিমেষ। এই ছেলেটি যেন গোটা ভারতবর্ষের প্রতিনিধি হয়ে তার সামনে বসে রয়েছে। যে যাই বলুক, তার কোনো কিছুতেই এসে যায় না। জেলে বসে সময়ের হিসেব রাখা মুশকিল। মাঝে মাঝে অনিমেষেরই হিসেব গুলিয়ে যায় ঠিক কত বছর পার হয়ে গেল। এর মধ্যে জেলের এক কর্তা এসে অনিমেষকে বলেছিল, মুক্তি পেলে কোথায় যাবেন? মুক্তি পাচ্ছি নাকি বলা যায় না, যা তোড়জোড় চলছে, পেলেও পেতে পারেন। অনিমেষ লোকটির দিকে তাকালো। শুধু পোশাক একটা মানুষের চেহারা পাল্টে দেয়। এই কয় বছরে এই লোকটি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে না। লোকটি আবার বলল, এখন কেউ আপনার সঙ্গে দেখা করতে চাইলে
দেখা করতে পারেন। তেমন ইচ্ছে থাকলে আপনি তাদের চিঠিতে জানিয়ে দিন। কি হবে দেখা করে সেটা আলাদা কথা, কিন্তু আপনার এই শারীরিক অবস্থায় জেলের বাইরে যাতে বিপদে না পড়েন তার জন্যই যোগাযোগ করা দরকার। আমি কারো দায়ী হতে চাই না। প্রতিবন্ধীদের জন্য একটা আশ্রম আছে, এখানে নানা হাতের কাজ শেখানো হয় তাদের বাকি জীবনে নিজের পায়ে দাঁড়াবার জন্যে। সেখানে যাবেন। হেসে ফেলল অনিমেষ। বা চমৎকার, একটু দেখুন না আমার জন্যে। সরকার পাল্টে গেছে এর মধ্যে অনিমেষ জানল। ভারতবর্ষ এখন চুপচাপ শান্ত, কোনো শোক নেই কিংবা আফসোস। কোথাও আনাচে কানাচে যারা একদা স্বপ্ন দেখত তারা বেঁচে মরে আছে, অথবা তাদের অস্তিত্ব আর তেমন জোরদার নয়। পশ্চিম বাংলায় মানুষ বিপুল ভোটে বামপন্থীদের নির্বাচিত করেছে। নির্বাচন এবং গণতন্ত্রের ওপর দেশের মানুষ তাদের আস্থা জানিয়েছে। অনিমেষের প্রচার এবং বিপ্লবের স্বপ্ন নিয়ে এখন আর কেউ ভাবে না। জেলের ভেতরে যারা গোপনে গোপনে এখনো আশা রাখত তারা ভেঙে পড়ল। অনিমেষের কিন্তু এই খবরে কোনো প্রতিক্রিয়া হলো না। তবে নতুন মন্ত্রিসভা দায়িত্ব নিলে সে একটা নাম দেখে চমকে উঠেছিল, পরে হেসে ফেলেছিল শব্দ করে। সুদীপ মন্ত্রিসভায় একটি ভালো জায়গা পেয়েছে। বিমান নয়, ইউনিভার্সিটির ছাত্র ফেডারেশনের জেনারেল সেক্রেটারি থেকে অনেক ধাপ এগিয়ে সুদীপ চুরুট মুখে পশ্চিম বাংলার মন্ত্রী হয়ে বসেছে। অনিমেষের মনে পড়ল সুদীপের মধ্যে একটা পরিকল্পিত ভাবনার সব সময় কাজ করত। কিসে বেশি লাভ হয় কিংবা কোন ঘটনা বেশি প্রচার করে এনে দেবে এ ব্যাপারে ইউনিভার্সিটিতে সে বিমানের থেকেও সজাগ ছিল। হঠাৎ জেলের মধ্যে একটা উৎসবের মেজাজ এসে গেল। নতুন সরকার নাকি রাজনৈতিকভাবে নকশালবন্দীদের মোকাবেলা করবেন। বাইরে এখন বন্দি মুক্তি আন্দোলন চলছে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন কিছু কিছু নকশালপন্থীদের যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে, কিংবা এদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজ শেষ হয়ে যাওয়ায় আর জেলে রাখার দরকার নেই। কিভাবে কখন মুক্তি দেবে তা নিয়ে আলাপ আলোচনা চলছিল। আদালতে যেসব মামলা চলছিল সরকার পক্ষ তা তুলে নেবার সিদ্ধান্ত নিলেন। সরকারের এই উদারতায় নানান মহলে নানান প্রতিক্রিয়া হলেও বন্দীরা স্বাভাবিকভাবেই খুশি হলো। এর মধ্যে জেলের সেই কর্তা ব্যক্তি অনিমেষের কাছে এসেছিলেন। ভদ্রলোক যে কেন অনিমেষকে পছন্দ করছেন তা সে বুঝতে পারে না। সে এসে বলল, বাস হয়ে গেল, আপনাদের জেলবাস পর্ব সমাপ্ত। অনিমেষ হেসে বলল, কোনো মানে হয় না, ধরলই বা কেন আর ছাড়লই বা কেন। আপনাকে দুটো খবর দিতে এসেছি। এক ভদ্র মহিলা প্রায়ই আসছেন আপনার খবরাখবর নিতে। আপনি কারো সঙ্গে দেখা করতে চান না জেনেও তিনি বিরক্ত হননি। গতকাল এসে জানতে চাইছিলেন আপনি কবে মুক্তি পাবেন। আপনি কি বললেন? শক্ত হয়ে গেল অনিমেষ। আমাদের কাছে কোনো সঠিক খবর আসেনি। আমি সামনের সপ্তাহে ওকে আবার খবর নিতে বললাম। তারপরে একটু হেসে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞাসা করছি, উনি আপনার কে হন? অনিমেষ মাথা নাড়ল। ছেড়ে দিন এসব কথা। আর একটা খবর কি যেন বলছিলেন, আর কেউ আমার খবর নিতে আসছে নাকি? বললেন, না না, আর কেউ আসেনি। আমি একজনের আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ আপনাকে পৌঁছে দিচ্ছি। কার কথা বলছেন? দীপকের মা। দীপক? অনিমেষ অবাক হয়ে ডান দিকে তাকালো। এই ছেলেটির নাম যে দীপক তা ওর মনেই ছিল না। এখনো দীপকের মা প্রতি সপ্তাহে আসেন, ওকে বাইরে নিয়ে যাওয়া হয়। মহিলা ছেলেকে খাইয়ে যান কাঁদতে কাঁদতে, কিন্তু তিনি কোন কারণে তাকে ধন্যবাদ জানাচ্ছেন এই বোধবুদ্ধিহীন ছেলেটি একটি নামের অধিকারী তা তার খেয়ালই ছিল না। ভদ্রলোক বললেন, আপনার কথা ওকে বলেছি।
আপনারা এক ঘরে থাকেন এবং আপনি ওর সঙ্গে কথা বলেন সাড়া না পেলেও। একমাত্র আপনিই যখন কথা বলেন তখন ওর দৃষ্টি খানিকটা স্বাচ্ছন্দ্য হয়। এসব শুনে মহিলা আপনার কথা জানতে চাইছিলেন। শোনার পর আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী। যখন জানলেন যে আপনি কারোর সঙ্গে দেখা করতে চান না, তখন আমাকে এই কথাগুলো জানাতে বললেন। অনিমেষ হাসল। এছাড়া আর কি করতে পারে সে? তার নিজের শরীরের যে অবস্থা, তাতে একথা স্পষ্ট যে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই অবস্থায় ছেলেটির কোনো উপকারে সে আসতে পারে না। কথা বলছে নিজের প্রয়োজনে। একা মুখ বন্ধ করে বসে থাকলে এতদিনে সে পাগল হয়ে যেত। কিন্তু তার পরের দিনে যে এমন চমক তাদের জন্য অপেক্ষা করছে তা কল্পনাতেও আসেনি তার। দুজন সিপাই সাত সকালে এসে সেল থেকে বের করে নিয়ে এলো বাইরে। অনিমেষকে কোলে করে নিয়ে যাচ্ছিল ওরা। পাটা ঝুলে পড়েছে। সঙ্গী ছেলেটি, যার নাম দীপক, হাঁটছিল উদাস পায়ে। অফিস ঘরে বসার পর ওদের খবরটা জানানো হলো। সরকার দয়াপরবশত ওদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন এবং সেই সঙ্গে আশা করছেন ভারতবর্ষের দায়িত্ববান নাগরিক হিসেবে তারা বাকি জীবনটা কাটাবে। মুক্তি। খবরটা শুনে অনিমেষের একটু উত্তেজনা হলো না। এই মুক্তি নিয়ে কি হবে? এতদিন মনে মনে এই দিনটির আশঙ্কা করেছিল সে। এখন সে কি করবে? চোখ বন্ধ করল অনিমেষ। এভাবে সে মুক্তি চায়নি কখনো। দীপকেরও এই খবরে কোনো প্রতিক্রিয়া হলো না। আর হাজারটা শব্দের মতো মুক্তি শব্দটার আলাদা কোনো মানে নেই ওর কাছে। শূন্য দৃষ্টি মেলে সে দাঁড়িয়ে রইল অনিমেষের গা ঘেঁষে। এই জিনিসটি সম্প্রতি তার মধ্যে দেখা যাচ্ছে। তৃতীয় কোনো মানুষ এলে তার অস্তিত্ব বোধহয় অনুভব করে দীপক। কারণ সেই সময় অনিমেষের কাজ ছাড়া হতে চায় না। ব্যাপারটা ওর পরিবারের লোকের জানা দরকার। দীপকের চেতনা ফিরে আসবার একটা সূত্র হিসেবে এটাকে ডাক্তাররা কাজে লাগাতে পারেন। কাগজপত্রে যখন তাদের মুক্তির ব্যাপারটা আইনসম্মত হচ্ছিল, তখন সেই ভদ্রলোক এলেন। আপনি কোথায় যাবেন কিছু ঠিক করেছেন? না, কিন্তু কোথাও তো যেতে হবে। দেখি, এখান থেকে বের হয়ে তারপরে ভাবব। বুঝলাম, কিন্তু আপনি তো সুস্থ মানুষের মতো ঘুরে বেরিয়ে ভাবতে পারবেন না। আমি আপনার হয়ে সেই আশ্রমে খোঁজ নিয়েছিলাম। কোন আশ্রম? প্রতিবন্ধীদের, আপনাকে বলেছিলাম না? ও হ্যাঁ, সেখানে যাওয়া যাবে, কিন্তু এই মাসটা আপনাকে অপেক্ষা করতে হবে। এই মাসটা? হ্যাঁ, আর মাত্র 8 দিন আছে শেষ হতে। এই কদিন যদি আপনি দীপকের সঙ্গে থাকেন তাহলে ওর মা খুব খুশি হবেন। দীপকের সঙ্গে? অবাক হয়ে গেল অনিমেষ। দীপকের সঙ্গে তার থাকার কথা ওঠে কি করে? সামান্য পরিচয় যেখানে নেই। সে ঘাড় নাড়ল। না, তা হয় না। ভদ্রলোক কাঁধ ঝাঁকালেন। বেশ, যা ভালো বোঝেন করবেন। আমি আশ্রমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। কিন্তু দীপকের মাকে এড়াতে পারল না অনিমেষ। একজন বয়স্ক মহিলা আছেন যাদের চেহারা এবং কথায় এক স্নেহময়ী জননী জননী ভাব থাকে। তাদের মুখের ওপর কটু কথা বলা যায় না। দীপকের মা সেই রকম একজন। তিনি ওর হাত ধরলেন, বললেন, বাবা, আমি জানি তুমি খুব অভিমানী, কিন্তু আমার দিকে তাকাও। যে ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর যাকে নিয়ে আমি আজ বাড়ি ফিরছি, সে তো এক নয়। আমার পৃথিবীতে কেউ নেই। আমি কি নিয়ে থাকব? অনিমেষ জবাব দিল না। মহিলা তখনও ওর হাত ছাড়েননি। বললেন, আমি সব শুনেছি। তুমি না থাকলে আমার ছেলে মরে যেত। না, এটা সত্যি নয়। আপনাকে বাড়িয়ে বলা হয়েছে। মহিলা মাথা নাড়লেন। পৃথিবীর সব চোখকে ফাঁকি দেওয়া গেলেও মায়ের চোখকে কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আমি এতদিন ধরে ওকে দেখতে আসছি, ও আমাকে একদিনও চিনতে পারেনি। কেঁদে ফেললেন উনি। কিছুটা সময় লাগলো সামলাতে। তারপর অন্যরকম গলায় বললেন,
কিন্তু তোমার পাশে কেমন সিটিয়ে দাঁড়িয়ে আছে দেখো। অনিমেষ হাসল। এটা একসঙ্গে থাকার অভ্যেস থেকে হয়েছে। ভদ্রলোক বললেন, যাই হোক, ও তো একটা পাথর হয়েছিল, এটুকু কম কি? অনিমেষ বলল, দীপক ভালো হয়ে যাবে। কথাটা বলেই যেন অন্তঃসার শূন্য মনে হলো। ভদ্রমহিলা সে কথায় কান দিলেন না মোটেই। বললেন, তোমার বাবা মা কোথায় থাকেন? অনিমেষ অস্বস্তির চোখে তাকালো। এসব প্রশ্ন করবেন না। এই সময় আমি কোনো আত্মীয় স্বজনের বোঝা হয়ে থাকতে চাই না। তাছাড়া। ঠিক আছে, ভদ্রমহিলা ওকে থামিয়ে দিলেন। আমি তোমার কিছু জানতে চাই না। তুমি দীপকের সঙ্গে চলো। আমি জানবো আমার 2 ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম। তোমরা দুজনে মিলে আমার এক ছেলে হলে। অনিমেষ ভাববার সময় পেল না। ভদ্রমহিলার মধ্যে এমন তৎপরতা কাজ করছিল যে সে আর আপত্তি তুলতে পারল না। কোনো পরিচিত বাড়িতে গিয়ে তাদের ওপর নির্ভর করার চাইতে এটা অনেক বেশি শ্রেয় বলে মনে হলো ওর। সে নিজে যাচ্ছে না, ওকে উনি আগ্রহ ভরে নিয়ে যাচ্ছেন। নিজের ছেলের সঙ্গে একই মমতায় যতক্ষণ উনি ওকে দেখবেন, ততক্ষণ কোনো অস্বস্তির কারণ হবে না। তাছাড়া এই কটা দিন চলে গেলে সে আশ্রমে যেতে পারবে। ততদিন মাথার ওপর একটা ছাদ দরকার। শেষ হলো সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাসের 36তম পর্ব। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।